আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই ফোন যায় ডক্টর ইউনূসের কাছে। দেশের প্রধান হওয়ার জন্য কে ফোন করেন ডক্টর ইউনূসকে? বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব, বিতর্কিত নন কিন্তু জনসম্পৃক্ততা আছে এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু মেডিকেল কিলিং কিনা জানাতে হবে, মিজানুর রহমান আজহারী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, র্যাব বিলুপ্তি ও শেখ হাসিনার বিচার বিষয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ। সবশেষে জানিয়ে দেব, বিয়ে করেছেন সার্জিস আলম, অবশেষে জানা গেল সার্জিসের স্ত্রীর পরিচয়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই ফোন যায় ডক্টর ইউনূসের কাছে। দেশের প্রধান হওয়ার জন্য কে ফোন করেন ডক্টর ইউনূসকে? শুনে চমকে যাবেন আপনি। বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে আসতে হয়েছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর তার জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু হঠাৎ শেখ হাসিনার জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে প্রধান উপদেষ্টা করা হলো? বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেই ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে উপস্থিত হয়ে ইউনূস জানান, সেই সময় প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। হঠাৎ ঢাকায় আন্দোলনকারী ছাত্র নেতাদের ফোন যায় তার কাছে। তাকে বলা হয়, আপনাকে সরকারের প্রধান হতে হবে। ইউনূস বলেন, আমি তাদের জানাই না, আমি সেই ব্যক্তি নই, আমি এর কিছুই জানি না, আমি এর সঙ্গে যুক্ত হতেও চাই না। তারা নাছোড়বান্দা, কিছুতেই ছাড়লেন না, শেষ পর্যন্ত রাজি হলাম। ডক্টর ইউনূস আরও বলেন, আমি যখন প্রথম ফোন পাই তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছিল। তখন বাংলাদেশ থেকে ছাত্রনেতারা ফোন করেন আমাকে। যদিও বাংলাদেশের সে সময় কী ঘটছে সেই খবর প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখতাম। তখন তারা বলল, শেখ হাসিনা চলে গিয়েছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্ররা, আমি তাদের কাউকেই চিনতাম না, কখনো তাদের সম্পর্কে শুনিনি, কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। তাদের বলেছিলাম, বাংলাদেশে অনেক ভালো নেতা আছে, তোমরা তাদের খুঁজে নাও। তারা বলেছিল, না না না, আপনাকেই থাকতে হবে, আমরা কাউকে পাইনি। আমি বলেছিলাম, জোরালো চেষ্টা করো। তারা বলল, আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলেছিলাম, অন্তত একটা দিন চেষ্টা করো, না পেলে 24 ঘন্টা পর আমাকে আবার ফোন করো। অধ্যাপক ইউনূস জানান, ছাত্ররা আবার আমাকে ফোন করলো, বলল, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো, তোমরা রাজপথে জীবন দিয়েছ, প্রচুর রক্তক্ষয় হয়েছে, তোমরা প্রথম সারিতে আছো, যেহেতু তোমরা এসব করতে পেরেছো, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত। আর এটাই সেই সময়, সরকারের সংস্কার করতে হবে, আমি রাজি, তোমরা কি একমত? তারা আর কোনো কথা বলেনি। সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইউনূস আরও বলেন, ঘন্টা দুয়েকের পর হাসপাতালে একজন নার্স এলেন, তিনি আমাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন। আমি বললাম, এটা কেন? তখন ওই নার্স বললেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এইটা জানতাম না। আমি বললাম, এটা আপনি কোথা থেকে জানলেন? তখন তিনি বললেন, সব গণমাধ্যমে, সব টেলিভিশনে সংবাদ প্রচার করা হচ্ছে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বললাম, আমি আপনার কাছ থেকেই এটা প্রথম জানলাম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শিরক বিদাতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন, আজীবন ইসলামকে বিজয়ী দেখতে চেয়েছেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে।
তার মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল আমরা তা এখনও জানি না। এখন বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে হবে। শুক্রবার 31 জানুয়ারি রাতে ঐতিহাসিক প্যারেড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে পঞ্চম দিনের প্রধান মুফাসসিরের আলোচনায় তিনি এসব কথা বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে স্মৃতিচারণ করে মিজানুর রহমান আজহারী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে জেলে বন্দি রেখে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা শামীম সাঈদী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13 বছর জেলে জালেম শাসকেরা শান্তিতে থাকতে দেয়নি। তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছি। কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লামা সাঈদী দেশের আনাচে কানাচে গিয়েছেন। কোরআনের রাজ কায়েম করতে যদি আমাদের মৃত্যুর মুখোমুখি হতে হয়, আমরা সেই মৃত্যুকে আলিঙ্গন করব। বিতর্কিত নন, কিন্তু জনসম্পৃক্ততা আছে এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা। আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুতির পর দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এখন দেশান্তরী, আর যারা দেশে আছেন তাদের অনেকেই কারান্তরীণ, আবার অনেকেই বাইরে থাকলেও প্রকাশ্যে আসতে চাইছেন না। পরিস্থিতি বিবেচনায় 5 আগস্টের পর থেকে একরকম অনলাইনে কার্যক্রম চালিয়ে আসছে দলটি। মাঝে মাঝে দলীয় প্রধান শেখ হাসিনার অডিও বার্তাও সামনে আসছে, কিন্তু সংশ্লিষ্টরা বলছেন জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে বার্তা পাঠানোর জন্য দলটির একজন মুখপাত্র এখন জরুরি। আর সেই কারণে বিতর্কিত নন, কিন্তু জনসম্পৃক্ততা আছে এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার 30 জানুয়ারি বিকালে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এই তথ্য জানিয়েছেন, যার সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানার পারিবারিকভাবে যোগাযোগ আছে। ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস, নিরাপদ বসবাস সহ সব সুযোগ সুবিধাই দিয়েছে। প্রতিবেশী দেশটিতে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীও অবস্থান করছে, কিন্তু এখন পর্যন্ত বোন শেখ রেহানা ছাড়া দ্বিতীয় কেউ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পাননি। শীঘ্রই অন্য কারো শেখ হাসিনার দেখা হওয়ার সম্ভাবনাও নেই বলে মনে করেন এই রাজনীতিক। নাম না প্রকাশের শর্তে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে এই মুহূর্তে দলের নেতৃত্ব বা কর্তৃত্ব মেনে নেবেন না নেতাকর্মীরা। সেই বাস্তবতা থেকেই আপাতত একজন মুখপাত্র খুঁজছেন দলীয় প্রধান। মূলত শেখ হাসিনার বার্তায় মুখপাত্রের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে বাংলাদেশে অবস্থান করেছেন বিতর্কিত নন, আবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততাও আছে এমন কাউকে বিবেচনা করা হতে পারে। নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। HRW-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ICTতে মৃত্যুদণ্ডের বিধান রেখে শেখ হাসিনাকে দেশে ফেরানো সহজ হবে না। বৃহস্পতিবার জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT সমালোচনা করা হয়েছে। অতীতে এটিকে ব্যবহার করে অস্বচ্ছ বিচার করা হয়েছে উল্লেখ করে বলা হয়, ICTর অনেক আন্তর্জাতিক মানের নয়। এখানে এখনও মৃত্যুদণ্ডের মতো বিধান রয়েছে। নভেম্বর পর্যন্ত এই আদালতে শেখ হাসিনা সহ 80 জনকে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ করার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে জুলিয়া ব্লেকনার বলেন, ICTতে মৃত্যুদণ্ডের বিধান রেখে শেখ হাসিনাকে দেশে ফেরানো সহজ হবে না। বাংলাদেশ ICTতে আন্তর্জাতিক মানে উন্নতি করলে, মৃত্যুদণ্ডের বিধান বাতিল করলে ভারতকে চাপ দেওয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য সহজ হবে। অবশেষে বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে শুক্রবার 31 জানুয়ারি সন্ধ্যায়।
নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার 31শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্যাপশনে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন জানাই সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। এই ছবিতে সার্জিসকে সেহরানি ও পাগড়ি পরিহিত দেখা গেছে। তার পাশে উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দেখা গেছে। এদিকে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে সার্জিস আলমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, অভিনন্দন বন্ধু সার্জিস, তোমাদের জন্য শুভ কামনা জানাচ্ছি, যেখানে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলিতে ভরপুর থাকবে। আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছার বন্যা বইয়ে দেন সার্জিসকে। কিন্তু সবার মনে জল্পনা ছিল, কাকে বিয়ে করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নায়ক। কি সেই প্রার্থীর পরিচয়? অবশেষে জানা গেছে সেসব। সার্জিসের শ্বশুরবাড়ি বরগুনা, তার স্ত্রীর নাম রাইতা। তিনি একজন পবিত্র কোরআনের হাফিজা। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী হাফিজা রাইতা সবার বড়। বরগুনা সদর উপজেলা ২ নম্বর গৌরীচরনা ইউনিয়নের লাকুরতলা গ্রামের ব্যারিস্টার লুৎফর রহমানের মেয়ে।